শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের মডেল 8, যেটা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল 8 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে চলতড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, অভিনব এবং সাঁতরা টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে। তার আগে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 7 পর্যন্ত কমপ্লিট করে রেখেছিলাম। আজকে আমরা মডেল 8 শুরু করতে যাচ্ছি। ঠিক আগেরই মতো প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। আর ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার: ক্লাস 10-এর সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে প্রতিনিয়ত পিডিএফগুলো আপলোড করা হয়। ওকে, তাহলে আজকে আমাদের টপিক যে মডেল 8, সেখানে গ্রুপ এর কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন বলছে, কোন সম্পর্কটি সঠিক নয় যে এইচ সমান ভি স্কয়ার আর.টি মার্ক করাই রয়েছে? কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল ই এবং বিভব প্রভেদ ভি এর সম্পর্ক কি? ই গ্রেটার দেন ভি। রান্না করার পাত্রের তলদেশ হলো যে কালো ও খসখসে হয়ে থাকে। নেশনার বিকারক বাদামি বর্ণের পরিবর্তন হয় যার সংস্পর্শে, সেটি হলো NH3 মানে অ্যামোনিয়া। নেক্সট বলছে, বেঞ্জের উপাদান হলো CuSN বঞ্জের। ওকে, নেক্সট পরবর্তী একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 ATM চাপে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 24। চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব কত হবে? তো আমরা জানি যে বাষ্প ঘনত্ব সমান, আমরা বাষ্প ঘনত্বের দুটো সমীকরণ জানি। এটা হচ্ছে প্রথম, আর একটি হচ্ছে DM সমান 2D। ওকে, তো এখানে আমরা প্রথম সমীকরণটি পুট করব, যে বাষ্প ঘনত্ব সমান ভি আয়তনে কোনো গ্যাসের ওজন। নেক্সট, যে ভি আয়তনে বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, এটি হচ্ছে একই চাপ ও উষ্ণতায়, বা একে আমরা STPও বলতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে বাষ্প ঘনত্ব সমান, যেহেতু আমাদের এই ভি আয়তনে কোনো গ্যাসের ওজন এর কোনো কাজ নেই, তাই আমরা 1 করে দিলাম। তো ভি আয়তনে H2 গ্যাসের ওজন, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে আমরা দেখছি যে বাষ্প ঘনত্বের সঙ্গে এই ভি আয়তনে H2 গ্যাসের আয়তন, যেটা একই চাপ ও উষ্ণতায়, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক গঠন করেছে। তো আমাদের প্রশ্নানুসারে কিছু বলে দিয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, উষ্ণতা দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে উষ্ণতা দ্বিগুণ করলে উষ্ণতা
দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হবে। আয়তনও দ্বিগুণ হবে, কারণ আয়তন ও উষ্ণতা সমানুপাতি। এই আয়তনের সঙ্গে এই যে উষ্ণতা এবং চাপ সমানুপাতি, কিন্তু এই বাষ্প ঘনত্বর সঙ্গে আয়তন ব্যস্তানুপাতি। তাই উষ্ণতা যেহেতু দ্বিগুণ করা হয়েছে, আয়তনও দ্বিগুণ হবে। এবার আয়তন যদি দ্বিগুণ হয় তাহলে বাষ্প ঘনত্ব কী হবে? আয়তন দ্বিগুণ বৃদ্ধি পেলে বাষ্প ঘনত্ব দ্বিগুণ হ্রাস পাবে। তো ওটাই আমরা পরবর্তী নেক্সট লাইন লিখে নিচ্ছি, একটু ক্লিয়ার করে দিই। নেক্সট পেজে আমরা ওটি দেখে নেব যে বাষ্প ঘনত্ব ও আয়তন ব্যস্তানুপাতিক হওয়ায় আয়তন দ্বিগুণ বৃদ্ধি পেলে বাষ্প ঘনত্ব দ্বিগুণ হ্রাস পাবে, অর্থাৎ বাষ্প ঘনত্ব হবে। তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত? যে 24 দেওয়া ছিল, তাহলে 24 থেকে হাফ হয়ে যাবে, 24/2, 2 একে 2, 2 2 4, পাচ্ছি 12। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে মার্ক করে নেব যে 12। নেক্সট বলছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 40 গ্রাম অক্সিজেন পাওয়া গেল, ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের মোল সংখ্যা কত? সেটি হয়ে যাবে 2.5। নেক্সট এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। গ্রুপ বির প্রথম কোশ্চেন রয়েছে, তামার তৈরি একটি পাত্রে একটি বৃত্তাকার ছিদ্র আছে, পাত্রটি উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাসের কি পরিবর্তন হবে? যে ব্যাস বৃদ্ধি পাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মিটার স্কেল ও ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার হয়? ইনভার। অথবাতে বলছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে? সেটি হয়ে যাবে বিকিরণ। পরবর্তী প্রশ্ন, একটি ওহমীয় পরিবাহীর IV লেখচিত্রের প্রকৃতি কীরূপ হয়? মূল বিন্দুগামী লেখচিত্র। 4 বলছে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি উপাদানের নাম লেখো, যেটি সিলিকন, জার্মেনিয়াম। পরে অথবাতে বলছে কোন সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের যে কোনো রোধের মানের থেকে কম হয়, সেটি হয়ে যাবে সমান্তরাল সমবায়। তারপরের প্রশ্নতে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। তো আমরা এখানে কোশ্চেনটিকে তুলে ধরেছি, একটু দেখে নিই। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 NTPতে ওই গ্যাসের 2.8 গ্রাম পরিমাণের আয়তন কত হবে? আমাদের প্রশ্নের মধ্যে ডি সমান দিয়েছে 14। এখন আমরা এই যে সমীকরণটি জানি যে m সমান 2D, এখান থেকে আমরা
ডি এর মানটা পুট করে দিলে আমরা এম এর মান পেয়ে যাব। তাহলে এম এর মান পেয়ে গেলাম 14 দুগুণে 28। তাহলে আমরা এখানে লিখতে পারি এনটিপিতে 28 গ্রাম এর আয়তন বা 28 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে বলেছে 2.8 গ্রাম এর আয়তন কত হয়ে যাবে, 22.4 বাই 28 ইন্টু 2.8। পয়েন্ট উঠে গেলে নিচে 10, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10, 28 কেটে গেল। আমরা তাহলে উপরে পাচ্ছি 224, নিচে দুটো শূন্য। তাহলে আমরা ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক পুট করব, আর এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি লিখে নিও। নেক্সট ওরই পরে আরও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু দেখে নিই আমরা। 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে উৎপন্ন H2 গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে? প্রশ্নের মধ্যে বলেছে সোডিয়াম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, জলের সংকেত H2O, তার সঙ্গে সোডিয়াম ধাতু Na যোগ করলে আমরা পাচ্ছি এখান থেকে যে H2 গ্যাস উৎপন্ন হবে, H2 গ্যাস উৎপন্ন হলো। তো এই বিক্রিয়াটা কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, এরপরে এরই সঙ্গে NaOH উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন বিক্রিয়াটা যদি ব্যালেন্স করি, 2H2O হচ্ছে এবং 2Na, আর এদিকে 2NaOH। তো এদিকে হাইড্রোজেন গ্যাসটা নির্গত হচ্ছে, তাই একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তো ব্যালেন্সটা আমি কিন্তু আগে থেকে করে রেখেছিলাম, তাই তোমাদেরকে তুলে দিলাম পট করে, তোমরা ব্যালেন্সটা করে নিও। তো ব্যালেন্স করা খুবই সহজ ব্যাপার। ওকে, নেক্সট এখন আমরা এই জল এবং এই জলের আণবিক ভরটা নির্ণয় করে নেব। তো জলের আণবিক ভর 2 রয়েছে, 2 দিলাম। এইচের আণবিক ভর 1, আর দুটো এইচ রয়েছে তাই 2 দিলাম, প্লাস ও এর জন্য 16। এখন 2 2 একে 2 প্লাস 16, তো 16 ইন্টু 18, 18 দুগুণে 36। এখন এই H2 বলেছে এনটিপিতে আয়তন, H2-র সামনে কিছু নেই মানে 1 রয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি 1 মোল। এই এনটিপিতে 1 মোল সমান হয়ে থাকে 22.4 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানেই করে দিচ্ছি, যে 36 গ্রাম H2O মানে জল থেকে 22.4 লিটার H2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 4.5 গ্রাম জল থেকে কতটা H2O উৎপন্ন হবে যদি সোডিয়ামের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে 22.4 বাই 36 ইন্টু 4, 4.5, এই দশমিক উঠে গেলে 10, এদিকে দশমিক উঠে গেলে 10। এখন আমরা যদি একে 2 দিয়ে কাটাকাটি করি, 2 একে 2, 2 8 16 হয়ে যাচ্ছে। উপরে দিলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে দিলাম, 2 লং 18, 2 5 10, 2 6 12। ওকে, তো 9 দিয়ে দিলে 9 5 45 হয়ে যাচ্ছে। তো এই 5 দিয়ে আমরা দেখছি 5 2 10 হয়ে যাচ্ছে। আবারও 2 দিয়ে দিলে 2 2 4, 2 8 16। ওকে, তাহলে পাচ্ছি উপরে থাকছে 28, নিচে থাকছে 10। তাহলে আমরা বলতে পারি 2.8 লিটার H2 উৎপন্ন হয়। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে 2.8 লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে অ্যান্সারটি লিখে নেব। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়?
সেটি হচ্ছে গ্যাস কার্বন ব্যবহার হয়ে থাকে। অ্যানোড মাড কি? তো অ্যানোড মাড কি পাশেই তুলে রেখেছি, তো তোমাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছে একেবারে। নেক্সট পরের প্রশ্ন বলছে ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। পাইরোনাস না সালফিউরিক, যেটার সংকেত হয়ে থাকে H2S2O7। নেক্সট বলছে লাইকার অ্যামোনিয়া কি? তো লাইকার অ্যামোনিয়ার কাছে আমরা লিখে নিতে পারি একটু ছোট্ট করে যে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। একটি আম্লিক বিগালকের উদাহরণ দাও, যেটি বলছে SiO2। আমরা তাহলে গ্রুপ বি কমপ্লিট করে ফেললাম, শুধু অ্যানোড মাড বাকি আছে, ওটা আমরা দেখে নিচ্ছি। এই যে অ্যানোড মাড, যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের চারিদিকে থাকা মসলিনের থলিতে যে কাদার মতো ধাতু জমা হয় তাকে আমরা অ্যানোড মাড বলে থাকি। নেক্সট পরবর্তী কোশ্চেন গ্রুপ সির 3.1 বলছে রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতম মৌলিক ধর্ম এবং কেন? কোনটি? তো আমরা দেখে নিচ্ছি দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ পরিবর্তন পরিবাহীর রোধ পরিবর্তন হয় কিন্তু রোধাঙ্ক পরিবর্তন হয় না। ওকে, রোধাঙ্ক নির্ভর করে পরিবাহীর উষ্ণতা ও উপাদানের ওপর, এই জন্য রোধাঙ্ক রোধ অপেক্ষা অধিকতম মৌলিক। তাহলে কোনটি মৌলিক হলো? রোধাঙ্ক মৌলিক, এবং কেন তার কারণটা দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো আমরা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন একটু দেখে নেব। 240 ভোল্ট 1000 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের দৈর্ঘ্য সমান ও উপাদান অভিন্ন হলে কোন বাতির ফিলামেন্ট অধিক মোটা হবে? তো সেটার অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি। তো এখানে দুটি বাল্বের কথা বলছে। প্রথমত যে বাল্বটি বলা রয়েছে 240 ভোল্ট এবং 1000 ওয়াট, আর একটি রয়েছে 240 ভোল্ট 100 ওয়াট। ওকে, এখন আমাদের এই যে এটা হচ্ছে ভি, প্রথমটার জন্য ভি দেওয়া রয়েছে 240, পি দিয়েছে 1000, তো আর সমান জিজ্ঞাসা চিহ্ন, তো আমরা লিখতে পারি আর সমান ভি স্কোয়ার বাই পি, এটা আমাদের সমীকরণ। তো ভি হচ্ছে 240 ইন্টু 240 বাই পি হচ্ছে 1000। ওকে, তাহলে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, 2 1 2, 2 2 4, আর বিশেষত যাবে না। তো এটা 12কে 24 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 288 ভাজিতক 5, নিচে 5, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 57.6। এটা হচ্ছে R1 এর মান। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে একই রকম ভি সমান দেওয়া রয়েছে 240, পি সমান দিয়েছে 100। তো R2 এর জন্য মানটিকে নির্ণয় করব। তো R2 সমান ভি স্কোয়ার বাই পি, ভি হচ্ছে 240 ইন্টু 240 বাই পি 100, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলাম, তো 24 24 পেয়ে গেলাম 576। তো এখানে আমরা দেখছি এই R1 এর মান R2 এর মানের থেকে কম, তাহলে বড়কে R2 হচ্ছে বড়, R1 ছোট। এবারে এটার সাপেক্ষেই আমরা প্রমাণ করব যে কোনটি মোটা এবং কোনটি সরু। তো আমরা জানি
আমরা জানি প্রস্থচ্ছেদ এ যাকে আমরা চিহ্নিত করি, ও রোধ যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, এর সম্পর্ক কি? আর সমানুপাতি 1/a। এটা হচ্ছে সম্পর্ক। দেখছি কি আর এবং এ ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার প্রস্থচ্ছেদ বেশি তার রোধ কম হবে। তাহলে এখানে R1 এর রোধ কম, তাই এটির ফিলামেন্টের প্রস্থচ্ছেদ বেশি, অর্থাৎ মোটা। তাহলে মোটা কার হলো? প্রথম বাল্বটির, যেটা লিখতে পারি যে কত ছিল, 240 ভোল্ট 1000 ওয়াট। 240 ভোল্ট 1000 ওয়াট বাল্বের ফিলামেন্ট বেশি মোটা। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া লেখো। তো এখানে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত বলা হয়েছে, এর রাসায়নিক বিক্রিয়াগুলো এই যে প্রথম ধাপ, সেকেন্ড ধাপ এবং শেষ ফাইনাল ধাপ বলে দেওয়া রয়েছে। তো শর্ত হচ্ছে এই নীতি দিয়ে দিবে শর্ত হিসাবে। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিও, এই পাশের ছকটি বাদ দিও। নেক্সট বলছে, অথবাতে স্পর্শ পদ্ধতিতে SO2 জারণের জন্য প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহারের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো, যেটা পরবর্তী পেজেই তুলে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, SuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তো ওটির অ্যান্সার দেখো এখানে দেওয়া রয়েছে, ইলেকট্রন বিজারণ পদ্ধতিতেই এটা তুলনা করা আছে। তারই সঙ্গে এই প্রশ্নটাকে আরও একভাবে অনুরূপভাবে বলা যেতে পারে, সেটা তোমাদের মোটামুটি কোশ্চেনের সঙ্গে দেওয়া ছিল। আর ওর বিক্রিয়াটি হয়ে যাচ্ছে এই যে বিক্রিয়া, এবং ব্যাখ্যা হিসাবে এই যে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, দেখাও যে এটি, আচ্ছা এটা তো হয়ে গেল। অথবাতে বলছে কার্বন বিজারণ ও তড়িৎ বিজারণের মধ্যে পার্থক্য। তো আমরা দেখে নিই, কার্বন বিজারণ এবং তড়িৎ বিজারণের মধ্যে এই 5টি পার্থক্য দেওয়া হয়েছে। তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 20 ওহম ও 5 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। তো আমরা ধরি R1 ও R2 দুটি রোধ, যখন বলছে এই রোধ দুটিকে শ্রেণীতে যুক্ত করলে
শ্রেণীতে যুক্ত করলে তাহলে R1 প্লাস R2, তখন আমরা তুল্য রোধ কত পাচ্ছি? 20 ওহম। প্রশ্নের মধ্যে যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার ওই দুটি রোধকে সমান্তরাল যুক্ত করলে আমরা পেয়ে যাব যে R1 R2 বাই R1 প্লাস R2 সমান হয়ে যাবে 5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 নম্বর সমীকরণে R1 প্লাস R2 সমান 20 বসিয়ে পাই যে R1 প্লাস R2-র কাছে আমরা 20 পুট করলাম, সমান পেলাম 5। তো R1 এবং R2 ভাগ আকারে রয়েছে, এদিকে এলে গুণ হয়ে যাবে, তো 20 5 100। তো R1 এবং R2 এর মান পেয়ে গেলাম। এখন আমরা ম্যাথে মানে অঙ্কের মধ্যে a মাইনাস বির সূত্র জেনেছি। সূত্রটা a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই রূপে লিখলে তাহলে আমরা পেয়ে যাব যে R1 এখানে a এর পরিবর্তে R1 এবং b এর পরিবর্তে R2 পুট করি, তাহলে R1 মাইনাস R2-র হোল স্কোয়ার সমান R1 প্লাস R2-র হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আচ্ছা ab বলছি, R1 R2, তাহলে R1 প্লাস R2 এর মান আমাদের জানা যে 20 স্কোয়ার, আর 4 কে 4 চলে এলো, R1 ইন্টু R2 এর মান আমরা নির্ণয় করেছিলাম 100। তাহলে 20 স্কোয়ার হচ্ছে 400 মাইনাস 100 গুণিতক 4 400 সমান পাচ্ছি 0। তাহলে R1 মাইনাস R2 স্কোয়ারটা অপোজিটে হলে 0 স্কোয়ার তো সেই একই থাকে, 0 হয়ে যাবে। এটি তাহলে আমরা পেয়ে গেলাম R1 মাইনাস R2 সমান 0। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিই। ওকে, এখন এখানেই আমরা যদি পাশে ছোট্ট করে লেখার চেষ্টা করি যে 1 নম্বর সমীকরণ প্লাস 3 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল R1 প্লাস R2 এবং 3 নম্বর সমীকরণ যেটা আমরা নির্ণয় করেছি R1 মাইনাস R2 সমান 0, আর সেটা ছিল 20। এখানে R2 কেটে গেল, পড়ে থাকলো যে 2R1 সমান 20। তাহলে R1 সমান আমরা পাচ্ছি 20/2 সমান 10। এখন এই R1 এর মানটা আমরা পেয়ে গেলাম, তো এই R1 এর মানটা এই 3 নম্বর সমীকরণে পুট করব। 3 নম্বর সমীকরণে R1 সমান 10 বসিয়ে কি পাবো? R1 মাইনাস R2 সমান 0। তাহলে R1 এর মান 10, R2 থেকে এলো সমান 0। তাহলে আমরা এখানে করতে পারি R2 সমান 10। তাহলে আমরা বলতে পারি দুটি রোধ যথাক্রমে 10 ও 10। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের কার্যনীতি ব্যাখ্যা করো। তো জলবিদ্যুৎ উৎপাদনের কার্যনীতিগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওকে, এই পর্যন্ত করবে। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। বলছে কোন শর্তে ওহমের সূত্র প্রযোজ্য হয় না?
তো যখন ওহমের সূত্র এসি এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তাপমাত্রা পরিবর্তন হলে প্রযোজ্য হয় না, তাপমাত্রা স্থির থাকলেও ওহমের সূত্র এই সিলিকন কার্বাইডের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এবং জটিল সার্কিটের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। এখন তারই সঙ্গে দেওয়া হচ্ছে নষ্ট ভোল্ট বলতে কি বোঝো। তো নষ্ট ভোল্ট আমরা একটু দেখে নিই। নষ্ট ভোল্ট, এই যে নষ্ট ভোল্ট খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে বলছে ই মাইনাস ভিকে কোষের অভ্যন্তরীণ বিভব প্রতন বা নষ্ট ভোল্ট বলা হয়ে থাকে, এই যে ই মাইনাস ভি। আর এই সমীকরণটা কিভাবে এসেছে সেটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা একটা সমীকরণ পড়েছিলাম যে তড়িৎচালক বল এবং কোষের অভ্যন্তরীণ রোধ, তার সম্পর্ক ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো সেই সমীকরণ থেকেই এই ই মাইনাস ভিটা এসেছে, আর একেই আমরা নষ্ট ভোল্ট বলে থাকব। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো। তো এখানে এই যে তড়িৎ রোধ এবং তাপীয় রোধ চারটি পার্থক্য তুলে ধরা হয়েছে বিষয়সহ। নেক্সট বলছে দ্বিধাতব পাত কি। এই যে দ্বিধাতব পাত, দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে আমরা বলবো দ্বিধাতব পাত। ওকে, ওরই সঙ্গে বলছে অথবাতে বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে টান টান অবস্থায় না রেখে একটু ঝুলিয়ে রাখা হয় কেন, এবং বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তো সম্পর্কটি হয়ে যাবে যে আলফা সমান 3/গামা। ওকে, এটি হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে, এক মিনিট, আচ্ছা আমি একটু ভুল লিখে ফেললাম, এটা হচ্ছে 3/গামা নয়, গামা/3 হবে। ওকে, গামা/3। ওকে, নেক্সট, আচ্ছা যেটা আমরা ছেড়ে গেলাম, এই যে বৈদ্যুতিক বা টেলিফোন তারকে টান টান অবস্থায় না রেখে ঝুলিয়ে রাখা হয় কেন, তো সেটা আমরা এখানে পাশে তুলে ধরেছি যে কারণ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে ধাতব পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, আর এই তাপমাত্রা হ্রাস পেলে দৈর্ঘ্য হ্রাস পায়, তারটা তখন টান টান ভাব হয়ে যায়, তখন ছিঁড়ে যেতে পারে। তো এই কারণে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই বৈদ্যুতিক তার বা টেলিফোনের তারকে একটু টান টান অবস্থাতে না রেখে একটু ঝুলিয়ে রাখা হয়, যাতে লুজ বলা হয়ে থাকে আর কি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। ম্যাগনেসিয়াম অক্সাইড, আচ্ছা প্রশ্নটা একবার, ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণের 6.23 গ্রামকে তীব্রভাবে উত্তপ্ত করলে 2.2 গ্রাম ওজন হ্রাস পায়। মিশ্রণটির শতকরা সংযুক্তি কত? এখন এই ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা রয়েছে MgO, একে তাপ দেওয়ার ফলেও কোনো পরিবর্তন হয় না, MgO এটাই থেকে যায়। নেক্সট বলছে ম্যাগনেসিয়াম কার্বাইড মানে Mg, যার সংকেত হয়ে থাকে MgCO3, তো একে উত্তপ্ত করলে পরিবর্তন হয়, যেটা পরিবর্তন হবে MgO প্লাস CO2। ওকে, এবার আমাদের প্রশ্নে বলছে যে 2.2 গ্রাম ওজন হ্রাস পায়। ওজন কখন হ্রাস পাবে? যখন কোনো গ্যাস আকারে নির্গত হবে। তো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে নির্গত হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই MgCO3 এবং CO2 এই দুজনের আণবিক ভর নির্ণয় করব। তো Mg এর আণবিক ভর হয়ে থাকে 24, কার্বনের জন্য 12, ওকে, প্লাস ও এর জন্য 16, আর ও 3টে রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তো টোটাল ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে 24 প্লাস 12 প্লাস 48, আর এটা যোগ করলে আমরা পাচ্ছি যে 84 গ্রাম। এখন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কার্বনের জন্য, আচ্ছা কার্বনের
ওকে, কার্বনের জন্য 12 প্লাস ও এর জন্য 16, আর দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 44 গ্রাম। এখন এটাকে আমরা একটু ভাষা দিয়ে লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে CO2 নির্গত হয় 48 গ্রাম MgCO3 থেকে। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে যে 2.2 গ্রাম হ্রাস পেয়েছে, মানে সেই 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে গেছে। তাই আমরা নির্ণয় করব 2.2 গ্রাম CO2 নির্গত হয় কত গ্রাম Mg থেকে, যে 84/44 ইন্টু 2.2। আচ্ছা, এটা বোধহয় ভুলবশত 48 বলে গিয়েছিলাম। ওকে, একটু ম্যানেজ করে নিও, এটা 48 নয় 84 হবে। ওকে, তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে নিচে আমরা 10 পাচ্ছি। তো 22 দুগুণে 44, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 দুগুণে 4। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 4.2 গ্রাম MgCO3 থেকে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবারে আমরা দেখব মিশ্রণটির মধ্যে কত শতাংশ MgCO3 রয়েছে। তাহলে আমরা লিখে নেব যে মিশ্রণটিতে MgCO3 এর শতকরা পরিমাণ কত? 4.2। কার সাপেক্ষে শতকরা পরিমাণ? আমাদের যে মানটি দেওয়া ছিল কত, এই যে 6.23। ওকে, তাহলে এখানে করব 6.23, আর শতকরা নির্ণয়ের জন্য 100। ওকে, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে 10 চলে আসবে, এদিকের পয়েন্ট তুললে উপরে 100 হয়ে যাবে। তাহলে একটা শূন্য কেটে গেল। এটা বোধহয় আর কাটাকাটি করা যাবে না, তো একে আমরা সরাসরি লিখে দিতে পারি। তো 42 হচ্ছে 4200কে, মানে এই 42 ইন্টু উপরে 100 রয়েছে, তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 4200, আর সেই 4200কে 623 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 67.42%। তাহলে মিশ্রণটার মধ্যে 67.42% MgCO3 রয়েছে। তাহলে MgO কতটা রয়েছে? MgO রয়েছে 100-র মধ্যে সেটা হচ্ছে 67.42 সেটা রয়েছে। তাহলে আমরা 100 থেকে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাব যে MgO কতটা রয়েছে। এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 32.58, মানে 58%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এইরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? তো আমাকে এখানে বলেছে যে 35% অশুদ্ধ, মানে 100 জনের 100-র মধ্যে 35 অশুদ্ধ। তাহলে শুদ্ধ কতটা আছে? 100 থেকে 35 মাইনাস করে দিলে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে শুদ্ধ বা বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 100, তার মধ্যে 35 হচ্ছে অশুদ্ধ, আর শুদ্ধ কত? যে 100 থেকে 35 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 65% শুদ্ধ। ওকে, এবারে এটা হচ্ছে 100 গ্রামের মধ্যে। 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্ক, আমরা ZN শুধু লিখে দিচ্ছি,
জেড এন এর পরিমাণ হচ্ছে 65, এটা হচ্ছে শুদ্ধ জেড এন। ওকে, তাহলে আমাদের বলেছে 50 গ্রাম জিঙ্কের মধ্যে, তাহলে 50 গ্রাম নমুনার মধ্যে জেড এন এর পরিমাণ কত? 65/100 ইন্টু 50। আচ্ছা, এখানে পার্সেন্টেজটা হবে নি। ওকে, 50 দুইয়ে 100, 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে আর ভাগ যাবে না, তো একে ক্যালকুলেশানগুলো 2 3 6, 2 2 4, 2.25 এত হচ্ছে, তো এত গ্রাম। ওকে, এখন আমরা এই এত গ্রামকে নিয়ে ক্যালকুলেশানটা করব। আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে জিঙ্কের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 একে বিক্রিয়া করলে আমরা দেখতে পাবো জিঙ্ক ZnSO4 প্লাস H2 পাচ্ছি। এখন এই জিঙ্ক এবং H2 এই দুজনকে নিয়ে কারবার, কারণ বলেছে যে 50 গ্রাম জিঙ্ক থেকে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। ওকে, তাই আমরা ওই দুজনকেই নিচ্ছি। এখন জিঙ্ক এবং H2 মানে হাইড্রোজেনের আণবিক ভরটা নির্ণয় করে নেব। জিঙ্কের আণবিক ভর হয়ে থাকে 65, আর H2 এর আণবিক ভর, এইচের তো 1 আর দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 2। এখন আমরা এটিকে ভাষা দিয়ে লিখতে পারি যে 65 গ্রাম ZN থেকে 2 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 50 গ্রাম শুদ্ধ ছিল জিঙ্কে, তাহলে 50 গ্রামে আমরা কতটা পেয়েছি? এই যে 32.5, তাই আমরা এখানে করব 32.5 গ্রাম ZN থেকে 2/65 ইন্টু 32.5, দশমিক তুলে দিলে নিচে আমরা একটা 10 পাবো। তো এটা যদি কাটাকাটি করি যে 5 একে 5, 5 3 15, 5 6 30, 5 5, আচ্ছা 5 5 25 হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যদি একে 5 দিয়ে দেখি, 5 একে 5, 5 3 15, 5 2 10, তাহলে 13 13 এদিকে কেটে গেল, এদিকে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 গ্রাম H2 পাওয়া যাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নির্ণয় করতে বলেছিল কতটা হাইড্রোজেন পাওয়া যাবে, তাহলে আমরা লিখতে পারি যে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনার সঙ্গে কায়োলাইট ও ফ্লোসপার মেশানো হয় কেন? তো সেটা এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটি তুলে ধরেছি, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন যে পরীক্ষাগারে উৎপন্ন H2Sকে কিভাবে সংগ্রহ করা যায়। আচ্ছা, তার আগে উপরে একটি কোশ্চেন রয়েছে যে তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য কি, এটা হচ্ছে আগের দাগের প্রশ্ন। তো এখানে আমরা কোশ্চেন অ্যান্সারটি একটু যোগ করে দিই। উদ্দেশ্যটি আমরা দেখে নেব। এই যে ধাতব বস্তুকে বাহ্যিক ক্রিয়া মানে জল ও বায়ু ও রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবং পদার্থগুলির স্থায়িত্ব ও সৌন্দর্যের মান বাড়িয়ে অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করার জন্য আমরা তড়িৎ লেপন করে থাকি। ওকে, এখন তাহলে পরবর্তী 4.6 বলছে পরীক্ষাগারে উৎপন্ন H2Sকে কিভাবে সংগ্রহ করবে। তো কিভাবে সংগ্রহ করবে সেই অ্যান্সারটি দিয়েছি। তারপরে ওরই সঙ্গে বলছে উত্তপ্ত Mg এর ওপর দিয়ে বায়ু চালনা করলে কি ঘটে। তো আমরা যদি Mg এর মধ্য দিয়ে বায়ু মানে বায়ুর মধ্যে অক্সিজেন থাকে, অক্সিজেনকে চালনা করলে আমরা MgO পেয়ে যাব, আর এটাকে ব্যালেন্স করলে পাচ্ছি 2Mg, এদিকে 2 দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আর এই যে 2MgO এর নাম আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম পার অক্সাইড। ওকে, তাহলে কমপ্লিট। আমরা আজকে আমাদের যে টপিকগুলো ছিল আমরা
সব কিছু কমপ্লিট করলাম। আর তাহলে প্রথমেই বলেছি ক্লাসের শুরুতেই, যদি পিডিএফ প্রয়োজন হয় কোথায় পাওয়া যাবে তোমরা অবশ্যই জানো, আর নতুন করে কিছু বলছি না। তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামীকাল মডেল 9 নিয়ে শুরু করতে চলেছি। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। ওকে।